ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার দূরে ঠিক ভারতীয় মহাসাগরের মধ্যে রয়েছে একটি দ্বীপ, যার নাম হলো গ্রেট নিকোবর আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে এমন কি রয়েছে যার জন্য এখানে ভারতীয় সরকার ৮১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঠিক করেছে। এই আইল্যান্ডটি মূলত একটি রেইন ফরেস্ট, অর্থাৎ এখানে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয় এবং এখানকার যে উপকূল রয়েছে সেটি পঙ্গুর প্রকৃতির। এবং কি কি কারণ রয়েছে এর পেছনে খুব সহজভাবে এবং ভালোভাবে এই ভিডিওতে জেনে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ২০২১ সালের ভারতীয় শীর্ষে থাকা একটি সংস্থা নীতি আয়োগ একটি স্বপ্নের কথা বলে, যেখানে ভারতের এই গ্রেট নিকোবর আইল্যান্ডটিকে ভারতীয় হংকং বানানো হবে। অর্থাৎ এখানে এই প্রকল্পের জন্য প্রায় ৮১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে এখানে তৈরি হবে একটি বিমানবন্দর, একটি আন্তর্জাতিক সামরিক এবং বেসামরিক বিমানবন্দর, এবং এখানে তৈরি হবে প্রায় ৬.৫ লক্ষ মানুষের জন্য একটি শহর। কিন্তু এত দূরে কেন এটি তৈরি করা হবে? এটি বোঝার আগে আমাদের এই দ্বীপটির অবস্থান আরেকবার দেখে নিতে হবে। তো ভারতীয় ভূখণ্ড থেকে ঠিক তার নিচে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, ঠিক তার নিচেই রয়েছে এই দ্বীপটি, দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড। এবার এই আইল্যান্ডটির ঠিক ৪০ নটিক্যাল মাইল দূরেই রয়েছে একটি প্রণালী, যার নাম হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীটি কি? এটি হলো দুটি সাগরের মধ্যে যোগাযোগকারী একটি বন্ধন, যে পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে যেমন চীন, উত্তর কোরিয়া, জাপান, এই দেশগুলির যেসব ৮০% জাহাজ রয়েছে, সেটি এই দ্বীপটির সামনে দিয়ে এই প্রণালী হয়ে তাদের দেশে যাতায়াত করে। তো এখানে বোঝাই যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই সামনের এলাকাটি। তো বোঝাই যাচ্ছে এই এলাকাটি কত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এবং এই প্রণালীটি রয়েছে ঠিক তার ১৫০ কিলোমিটার আগে রয়েছে ভারতের দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড, অর্থাৎ ভারতের এলাকা। হয়তো ভারতীয় সরকার এটি চিন্তাধারা করছে যে তার এলাকাটিতে একটি ভালো রক্ষণাবেক্ষণের জায়গা প্রয়োজন এবং সেখানে তারা বন্দর তৈরির মাধ্যমে এটি করতে পারে। তো এখান থেকে এটি ভালোভাবে বোঝা যাচ্ছে যে কেন ভারতীয় সরকার এখানে এত কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, অর্থাৎ এখানে একটি বন্দর এবং একটি শহর তৈরি করার পরিকল্পনা নিচ্ছে। অর্থাৎ একটি স্বপ্ন এই জাহাজ চলাচলের জন্যই ভারত এই পদক্ষেপটি নিতে চলেছে যে দ্য গ্রেট নিকোবর আইল্যান্ডে এত বড় একটি প্রজেক্ট তৈরি করবে? নিশ্চয়ই না। এর পেছনে রয়েছে আরো একটি জিওপলিটিক্যাল ইস্যু। যেমন ভারতকে একটি অদৃশ্য রেখা দ্বারা বেঁধে রাখা হচ্ছে। যেমন বলা যেতে পারে যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে চীন, সে ৩ জায়গাটিতে, অর্থাৎ ভারতের ৩ দিকে ৩ টি বন্দর তৈরি করেছে। একটি হলো মায়ানমারে, একটি পাকিস্তানে এবং একটি শ্রীলঙ্কায়। অর্থাৎ ভারতকে প্রায় চারিদিক থেকে একটি রেখা দ্বারা বেঁধে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে। তো ভারত হয়তো ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের এলাকাটিতে একটি সামরিক বাহিনী বা বিমানবন্দর তৈরির মাধ্যমে নিজের যে স্থানটি রয়েছে সেটিকে রক্ষণাবেক্ষণ এবং নিজের স্থানটিকে মজবুত করার পরিকল্পনা নিচ্ছে। আমরা বিষয়টিকে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখছিলাম। এবার আসা যাক সাধারণ মানুষের কথায়। তো প্রত্যেক বিষয়েরই একটি ভালো এবং একটি খারাপ দিক রয়েছে। তেমনই এই বিষয়টিরও একটি ভালো এবং খারাপ দিক রয়েছে। যেমন বলা যেতে পারে যে এখানে এমন একটি প্রাণী রয়েছে যেটি প্রায় ডাইনোসরের সময়কাল থেকে বেঁচে রয়েছে। প্রায় ১০ কোটি বছর থেকে এই জায়গাটিতেই রয়েছে। অর্থাৎ দ্য গ্রেট নিকোবর আইল্যান্ডের উপকূলে বসবাস লেদার ব্যাক কচ্ছপ। এর যে দেহর গঠন রয়েছে সেটি ১ থেকে ২ মিটারের মধ্যে হতে পারে এবং এর ওজন প্রায় ৫০০ কেজির আশপাশে হতে পারে এবং এই কচ্ছপটি হলো সমুদ্রে অবস্থিত সবচেয়ে বড় কচ্ছপের মধ্যে একটি। তো এই কচ্ছপটির আরো একটি ভালো বৈশিষ্ট্য রয়েছে যে এই কচ্ছপটি যে আইল্যান্ডে, অর্থাৎ যে উপকূলে জন্মায়, সেই উপকূলেই তাদের ডিম পাড়ার সময় হলে সমুদ্র থেকে ফিরে আসে। অর্থাৎ এর যে প্রধান বাসস্থান রয়েছে একটি এলাকাতে, দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড, অর্থাৎ এই আইল্যান্ডের উপকূল যেখানে ভারত সরকার বন্দরটি তৈরি করবে বলে ঠিক করেছে, সেই এলাকাটিতেই তারা তাদের প্রধান বাসস্থান হিসাবে থাকে। অর্থাৎ তাদের সময় হলে, যেমন ২০২২ থেকে ২৩ সালের মধ্যে ৬১৮ টি প্রায় কচ্ছপ এখানে ডিম পাড়ার জন্য ওই উপকূলে এসেছিল। তো এখানে যদি কোনোভাবে বন্দরটি তৈরি হয়ে যায়, তাহলে এই যে প্রজাতিটি রয়েছে এটি সম্পূর্ণভাবে ধ্বংসের পথে। নিকোবর আইল্যান্ডের একটি সম্প্রদায় রয়েছে যেটি হলো সম্পেন সম্প্রদায়। এটি হলো একটি আদিবাসী জনগোষ্ঠী।
এরা আমাদের মতো cannot সভ্য climb our মানুষের থেকে hills. দূরে থাকতে বেশি পছন্দ করে। কারণ তারা অতীত থেকে জেনেছে যে কিছু সম্প্রদায়ের মানুষ যখন তাদের মধ্যে প্রবেশ করেছিল, তখন একটি রোগের কারণে তাদের বহু সংখ্যক সম্প্রদায়ের মানুষ মারা যায়। এর জন্যই তারা ক্যামেরার সামনে আসতে ভয় পায়, ক্যামেরার সামনে এসে কথা বলতে ভয় পায় এবং তাদের যেসব জনগোষ্ঠী রয়েছে তারা এই সভ্য মানুষের থেকে দূরে থাকতে এবং ভালো থাকতে বেশি পছন্দ করে। এবং ভারত সরকারের নিজের রিপোর্টই বলছে যে যদি এই ৬,০০,০০০ মানুষের যে শহরটি রয়েছে সেটি এই আয়ারল্যান্ডে তৈরি করা হয়, তাহলে এই সম্প্রদায়টি পুরোভাবে ধ্বংস হয়ে যাবে। এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৩ টি দেশ থেকে ৩৯ জন যে গবেষক রয়েছে তারা ভারতীয় রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠান। যার মাধ্যমে তারা উল্লেখ করেন যে যদি এই প্রজেক্টটি ভারত সেখানে তৈরি করে তাহলে এই সম্প্রদায়টি রয়েছে সেটিকে পুরো হত্যা করা হবে। এর জন্য এটি একটি জঘন্য অপরাধে পরিণত হয়। গ্রেট নিকোবর আইল্যান্ডের স্থায়ী বাসিন্দা স্যাম্পেন ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর এই গ্রেট নিকোবর আইল্যান্ডে একটি সুনামির শিকার হয়। এর ফলে এর দক্ষিণ অংশ পুরোপুরি জলের নিচে চলে যায়। তাদের যেসব বাসস্থান রয়েছে সবগুলোই প্রায় সমুদ্রের ১৫ ফুট নিচে চলে যায়। এর ফলে তারা পুরো অসহায় হয়ে পড়েন এবং আজ পর্যন্ত তারা সেই জায়গাটি আর ফিরে পায়নি। এবং ২০২৬ সালে এসে সেই জায়গাটিতে বন্দর তৈরির জন্য সরকার তাদের থেকে সই চান এবং তাদের যে সর্দার রয়েছে অর্থাৎ গ্রামের প্রধান রয়েছে তারা সরাসরিভাবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে সেটি মানা করে দেন এবং এটি বলেন যে যদি তারা ওই জমিটি দিয়ে দেয় তাহলে তাদের পূর্বপুরুষের অপমান হবে এবং তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তাদের জন্য কিছু থাকবে না। এর ফলে তারা এটি মানা করে দেওয়া হয় এবং ২০২৬ সালে আরো একটি রিপোর্টে এটি উল্লেখ পাওয়া যায় যে তাদের যে নকল স্বাক্ষরের মাধ্যমে সেই জমিটি সরকারের নেওয়ার প্রচেষ্টা হয়েছে। এই গ্রেট নিকোবর প্রজেক্ট তৈরির জন্য সরকারের রিপোর্ট অনুসারে এই অ্যা এলাকাটি থেকে প্রায় ১০ লক্ষেরও বেশি গাছ কাটা হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের রিপোর্ট কিছু অন্য বলছে। এখানে প্রায় ১ কোটিরও বেশি গাছ কাটা হতে পারে। এর ফলে যে এই স্থানের যে পুরো জীববৈচিত্র্য রয়েছে সেটি পুরোভাবে ধ্বংস হয়ে যাবে। এখানে যেসব প্রাণী রয়েছে, পশু-পাখি রয়েছে এগুলো সবভাবে বিপন্ন হয়ে যাবে এবং ধীরে, ধীরে এই জায়গাটি থেকে বিলুপ্ত হতে শুরু করবে। এই গ্রেট নিকোবর প্রজেক্টের জন্য এখন ২ টি অবস্থা তৈরি হয়েছে। একদিকে রয়েছে ভারতের জিওপলিটিক্যাল অবস্থা এবং অন্যদিকে রয়েছে যে ওখানকার স্থানীয় জলবায়ু, স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় যে জীববৈচিত্র্য রয়েছে সেটি সংরক্ষণ করার দায়িত্ব। তো এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর দেবে সাধারণ জনগণ এবং এর দায়িত্ব যার উপর রয়েছে অর্থাৎ দিল্লি হাইকোর্ট। তো এই ভিডিও সম্পর্কে আপনি যা জেনেছেন এবং আপনার যা মতামত এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষ এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওটির উপর মতামত দিতে পারে। তো চলুন আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।